দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, বাস ধর্মঘট প্রত্যাহার হয়েছে, তবে ট্রাক কাভার্ড ভ্যান ধর্মঘট এখনও চলছে। আলোচনাও হয়েছে লঞ্চ ধর্মঘটের বিষয়ে। আলাপ করব এই বিষয় নিয়ে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গটি তো আছে, সমসাময়িক অন্যান্য প্রসঙ্গ, বিশেষ করে রাজনৈতিক প্রসঙ্গগুলো আজকের আলোচনায় উঠে আসবে। করোনা পরিস্থিতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন ঘটনা প্রবাহ, সেগুলো আমরা আলাপ করব। শুরুতে পরিচিত হব। আমাদের সঙ্গে রয়েছেন জনাব জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব সালেহ আহমদ টিটা, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিস্ট, স্বাগত আপনাকেও। শুরু করতে চাই জনাব জুনায়েদ সাকি আপনার কাছ থেকে। অবশেষে ব্যাপক দুর্ভোগ, মানুষের দুর্ভোগ তো হবেই, ধর্মঘট যখন নামে, বাস ট্রাক কাভার্ড ভ্যান এগুলো বন্ধ সারা দেশেই। আজকে একটা সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এই যে এর মধ্যেই সাফারিংসটা তো আর এড়ানো গেল না। এই ধরনের পরিস্থিতি যদিও আপনি জানেন, তারপর আমি একটু সিদ্ধান্তের কথাগুলো যে একটু বলে আসি মনে ভালো হয়। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে মালিকদের দাবির মুখে গণপরিবহনে নতুন করে ভাড়া সমন্বয় করা হয়েছে। নতুন সমন্বিত ভাড়া অনুযায়ী দূরপাল্লার বর্তমান বাস ভাড়া প্রতি কিলোমিটারে আছে 1 টাকা 42 পয়সা। বর্তমান সেখান থেকে বাড়িয়ে করা হয়েছে 1 টাকা 80 পয়সা, অর্থাৎ কিলোমিটার প্রতি যাত্রীকে বাড়তি ভাড়া দিতে হবে 38 পয়সা বাড়তি এখন। আর এছাড়া বড় বাসে সর্বনিম্ন ভাড়া রাখা হয়েছে 10 টাকা এবং মিনি বাসে 8 টাকা নির্ধারণ করা হয়েছে, এটাই। এছাড়া মহানগরে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারে 1 টাকা 70 পয়সা, সেটা 2 টাকা 15 পয়সা করা হয়েছে কিলোমিটারে। মহানগরে ভাড়া বেড়েছে 45 পয়সা। মহানগরে মিনি বাসের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে 1 টাকা 60 পয়সা, সেটি 2 টাকা 5 পয়সা করা হয়েছে, প্রতি কিলোমিটার 45 পয়সা করে বাড়ানো হয়েছে। অর্থাৎ দূরপাল্লার বাসের ভাড়া 27% আর মহানগরে 26.5% ভাড়া বাড়লো, যদিও মালিকদের দাবি ছিল প্রায় 40%-এরও বেশি। আপনার বিশ্লেষণ শুনব। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। মানে মানুষের এটাকে বলে মরার উপর খাড়ার ঘা, যে আপনি যখন দ্রব্যমূল্য নিয়ে নাভিশ্বাস উঠছে এবং যখন মানুষের হাতে কাজ নেই, সেরকম একটা সময়ে কিভাবে অর্থনীতির পুরো প্রক্রিয়াটা আরও সচল হবে, মানুষের কাজের জায়গাগুলো বাড়বে, সেই দিকে সরকারের মনোযোগ না থেকে অবকাঠামোর গুরুত্বপূর্ণ উপাদান জ্বালানি তেল, যেটা দিয়ে পণ্য পরিবহন থেকে শুরু করে সামগ্রিকভাবে এরপরে বিদ্যুতের দামের উপরে প্রভাব আসবে। কাজে এই সবগুলো জায়গাতে যেখানে বহুগুণিতকভাবে দাম বাড়িয়ে দিতে পারে, এরকম একটি পণ্য লোকসানের অজুহাত দিয়ে, আমি অজুহাত বলবো, তারা দাম বাড়িয়ে দিলেন। এখন প্রথমে এই হিসাবটা পরিষ্কার করে বলি যে এটা কেন অযৌক্তিক। 2014 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমরা সবাই জানি যে তেলের দাম আন্তর্জাতিক বাজারে বেশ অস্বাভাবিকভাবে কমে গেছিল। মানে আগেকার যে কমতে সাধারণ ধূপ করে অনেকখানি কমে গিয়েছিল, এবং সেই কমার ফলে বাংলাদেশে যে তেলের বিক্রয় মূল্য ছিল, বিপিসি যা বিক্রয় করত, তার থেকে ফলে বড় আকারের লভ্যাংশ থাকতো। এখন তখন খুব স্বাভাবিক কারণে দাবি উঠেছিল যে আপনি এত টাকা কেন লাভ করবেন, এবং তেলের দাম কমানোর একটা দাবি উঠেছিল। তখন সরকার থেকে বলা হলো যে আমরা এত বছর ধরে কিন্তু ভর্তুকি দিয়ে এসেছি, তারপরে এই কারণে এখন যে লাভ হবে সেটা পুরনো ভর্তুকির অ্যাডজাস্টমেন্ট হবে। যদিও বেশ কয়েকজন জ্বালানি বিশেষজ্ঞ আলোচনা তুলেছেন, আমরাও তুলেছিলাম এই টক শোতে, আপনার টক শোতে, অন্য অনেক টক শোতে, যে প্রত্যেক বাজেটেই কিন্তু এই ভর্তুকির বিষয়গুলো মানে বাজেট অ্যালোকেশনের মধ্যে দিয়ে শেষ হয়ে যায়। তাহলে এখন কেন আপনি পুরনো লেজার টানছেন? এ নিয়ে অনেক তর্ক হয়েছে। শেষ পর্যন্ত সরকার তার জায়গাতেই ছিল। সরকার ওই পুরনো লেজার টানার নামে এতদিন যে লাভ করে গেছে প্রায় 40,000 কোটি টাকা, সেটাই অ্যাডজাস্টমেন্ট তারা করেছেন। গত 5 মাস ধরে আন্তর্জাতিক বাজারে আবার তেলের দাম বেড়ে গেল, এবং বেড়ে যাওয়ার ফলে সরকার যেই বিক্রয় মূল্য আর যে তাদের যে ক্রয় মূল্য আন্তর্জাতিক বাজার থেকে, তা থেকে তার কিছু লোকসান হচ্ছে। লোকসানের পরিমাণ কত তারা হিসেব দিচ্ছেন 1250 কোটি টাকা। তাহলে মাসে 250 কোটি টাকা। এই টাকা এখন তারা যেভাবে আবার মূল্য বৃদ্ধি করলেন, ডিজেলে 15 টাকা, তাতে তাদের খরচ উঠে 1 টাকা 19 পয়সা লাভ থাকে। সরকারের কাজ লাভ করা, বিশেষত তেলের মতো এমন একটা পণ্যে, যে পণ্য আসলে বাকি অনেক বহু পণ্য উৎপাদনের ভিত্তি স্বরূপ কাজ করবে। কাজেই এখানে দেখুন তো,
যখন করোনা পরিস্থিতিতে মানুষের কাজ নাই, যখন পণ্যমূল্য সবকিছু নাভিশ্বাস তুলছে, যখন ব্যবসা বাণিজ্য আবার নতুন করে একটা গতিপ্রাপ্ত হওয়া দরকার, তখন তেলের দামটা আপনি সমন্বয় করার যদি চিন্তাও প্রয়োজনও হয়, সেক্ষেত্রে আপনার সময় নেওয়া প্রয়োজন ছিল। অর্থাৎ আপনি আরো কিছুটা সময় নিয়ে, যদি দেখা যাচ্ছে যে তেলের দামের এই বাড়ন্তটা দীর্ঘমেয়াদে টিকে যাচ্ছে, তখন আপনি সমন্বয় করবেন, এবং সমন্বয়ের ক্ষেত্রেও আপনি কতটা ভর্তুকি দিবেন আর কতটা সমন্বয় সহনীয় থাকে। এখন আপনি চিন্তা করে দেখুন, 27% আপনার যদি এই ঢাকার ভেতরে কিংবা ঢাকার বাইরে পরিবহন ব্যয় বাড়ে, এটা তো আপনি বলে দিলেন। টিকেটে আপনার যদি টাকার অঙ্কে হয় 10 টাকা, তো এটা তো আসলে 15 টাকা বাড়বে, এবং এর কোনো মিনিমাম কোনো অ্যাকাউন্টেবিলিটি, মিনিমাম কোনো জবাবদিহিতা এবং তদারকি নাই। তারপরে কি পরিমাণ পণ্য পরিবহনের খরচ বাড়বে, মানুষ কোথায় যাবে? এখন তার থামছি না, শুধু একটা কথা শুধু বলছি যে আপনি শুরু করলেন দুর্ভোগ। এই যে একটা দায়িত্ব জ্ঞানহীন, মানে মানুষকে জিম্মি করার সরকার, তারা কি করলো? দামটা তো বাড়াবে তারা, এবং লাভ আলটিমেটলি জনগণের ঘাড়ে চাপাবে। 2 দিন ধরে জনগণের দুর্ভোগের পরে এখন কোনো মতে মানুষ যাতে বলে যে ভাই তুমি একটা মীমাংসা করে দাও, আমরা একটু চলতে চাই, অথচ এইটা মীমাংসা ওই দিন রাতেই তারা করতে পারতো। তারা বলছে শুক্র এবং শনিবার। কিসের শুক্র এবং শনিবার? কোটি কোটি মানুষের ভোগান্তি দাঁড়িয়ে সরকারি কর্মকর্তারা শুক্র শনিবার দেখাবেন, মন্ত্রীরা শুক্র শনিবারের কথা বলবেন, এটা জনগণ মানে না। কিন্তু আমরা এই দুর্ভাগ্যজনক বাস্তবতার মধ্যে আছি। জনাব সালেহ আহমেদ, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আপনাকে। যে আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু, গত 2 দিনের দুর্ভোগ, যেটা দিয়ে শাকির সাহেব শেষ করলেন, আমি ওখান থেকে শুরু করতে চাই। কারণ উনি যে কথাগুলো বলেছেন সবগুলোই যৌক্তিক, সবগুলো নিয়ে আপনার এপিট এবং ওপিট আছে। ভর্তুকি কাভারেজ, এগুলো বাস্তব, এগুলো যারা অপারেট করেন, যারা ম্যানেজ করেন, তারা আসলে তারা বুঝেন যে এটা কত বড় সমস্যা, পুঞ্জীভূত সমস্যা ফেস করতেছি। আমার কথাটা একটু ভিন্ন জায়গায়, যেহেতু উনি কথা বলেছে 2টো জায়গায়। কৃষকের উপরে চাপ এসেছে, আমরা তো সব জনসাধারণ নিয়ে কথা বললাম, সামনেই বড় মৌসুম। কৃষকের উপরে 678 কোটি টাকা এই তেল দামের বৃদ্ধির ফলে কৃষককে পেমেন্ট করতে হবে 678 কোটি টাকা। এর আগেও আপনার এখানে বিভিন্ন টক শোতে আমরা আলোচনা করেছিলাম, এরকম আলোচনা করার সময় যেন যে খাতগুলোর উপরে আমাদের মেরুদণ্ড, অর্থনৈতিক মেরুদণ্ড এবং জাতির অনেক কিছু ডিপেন্ড করে, ওই খাতগুলিকে যেন একটু আলাদা রাখার ব্যবস্থা করা হয়। ইভেন আমাদের যেখান থেকে মূল্যবৃদ্ধি হয়, এই যে আমাদের রেগুলেটরি কমিশন, ওখানেও বিভিন্ন সময় আমি অ্যাটেন্ড করে বিভিন্ন বক্তব্যতে এই কথাগুলো বলেছিলাম, আপনারা এদেরকে একটু আলাদা রেখেন। যেমন কৃষিতে এই বৃদ্ধির সময় যদি বলে দেওয়া হতো যারা কৃষিতে তেল কিনবেন তাদের বেলায় এটা প্রযোজ্য হবে না, তাহলে কি হবে? ওটা যে সুদূর প্রসারী যে প্রবলেম এফেক্টগুলি আসবে সেগুলি হতো না। আমি অন্য তর্কে গেলাম না কেন, কারণ মূল্যবৃদ্ধিটা সরকারের করা বিকল্প ছিল না। এটার সাথে শুধু এই মূল্যবৃদ্ধি এইখানে না, আমাদের দেশ শুধু এইখানে রাখলে হবে না। মূল্যবৃদ্ধি হচ্ছে সরকারকে ভর্তুকি এবং মূল্যবৃদ্ধির খেসারত দিতে হচ্ছে এলএনজি থেকে আরও অনেক কিছু। এটার উপর এটা যারা ইম্পোর্ট করে, যে বিপিসি, তাদের না বিশ্বাস উঠে গেছে। ওখানে যে প্রাইস স্কেলেশন অ্যান্ড আদার থিংস হচ্ছে, ওইটা তো আমাদের এটার সাথে আমরা জানি না। কিন্তু ওই টাকা দিতে গভর্নমেন্টের যে বাজেট অ্যালোকেশন যেটা উনি মেনশন করলেন, কোনো কিছু দিয়ে ওই প্রাইস কাভার করা যাচ্ছে না। সেই কাভার করার জন্য গভর্নমেন্ট যে এখানে সহনশীল, যেটা বলতে আশা করছি আমরা, কিন্তু সেই আশা করতে গেলে যারা ম্যানেজমেন্ট করে, তা আমরা বাইরের থেকে অনেক কথা বলতে পারি, ওটাকে ম্যানেজ করতে, ব্যালেন্স করতে, আসল ঘটনা তো ওইখানে ঘটে যাচ্ছে। আমি এটা শেষ করি যে ওইটাকে কাভার করতে গিয়ে সে এই সুযোগটা নিয়েছে, যেটা আরও জাস্টিফাইড ওয়েতে নিতে পারতো, যেটা উনি শেষ কথা বলেছেন। আমি দৃঢ়ভাবে একমত, এবং আমি এটা মানে স্ট্রংলি প্রোটেস্ট করি গভর্নমেন্টের এই কর্মকাণ্ডগুলিকে, যে তারা যখন প্রাইস স্কেলেশন করে সেটার এফেক্ট যেখানে যেখানে যাবে, যেমন আমি কৃষির কথা বললাম, ট্রান্সপোর্টের কথা বললাম, এগুলি ওই একই সাথে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি জোর দাবি জানালাম আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে ভবিষ্যতে। এই প্রশ্নটি করতে যাচ্ছিলাম জুনায়েদ সাকিব, যেটা তুলেছেন যে তারা তো এই 2 দিন আগেই সিদ্ধান্তটা এটার সঙ্গে একটা প্যাকেজ সিদ্ধান্ত দিতে পারতো, এবং এটার কনসিকুয়েন্স কি সেটা তারা জানে। কিন্তু সালামত, আপনার কাছ থেকে প্রশ্নটার উত্তরটা নিতে যাচ্ছি যে এটা হচ্ছে কি একটু জাস্টিফাই করার জন্য এই 2 দিন 3 দিন যে একটা অ্যারেঞ্জড বা একটা অর্গানাইজড থটের কনসিকুয়েন্স কিনা, এটা যদি হয় এটা কি গ্রহণযোগ্য কিনা? মানুষের এত তীব্র সংকটে ফেলে, তাদেরকে এত সাফারিংসের মধ্যে ফেলে, তারপরে
খুব গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করে সন্ধ্যায় তারা সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ এখন আমরা 26% 27%-এর মধ্যে আসছি, 40% আমরা রাজি হই নাই এবং আজকে সন্ধ্যা থেকে গণপরিবহন চলবে। ইজ দ্যাট ফেয়ার? নট অ্যাট অল, সেটাই তো বললাম, ইটস নট অ্যাট অল। এটা যখনই প্রাইস এসকেলেশন করবে ওই মিটিং এবং এই সিদ্ধান্ত নেওয়া এবং সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্যে এই ধরনের একটা চিন্তা আছে বলে আমরা সংশয় ব্যক্ত করতে পারি কিনা? শুধু সংশয় ব্যক্ত না, এর সাথে যারা জড়িত, আমি সরকারের নীতি নির্ধারক, যারা মূল নীতি নির্ধারক, যারা এগুলো ইমপ্লিমেন্ট করে, যারা করে, আমি তাদেরকে নিয়ে কথাই বলছি না। আমি যেটা যার নির্দেশে সব কিছু চলে, আমি তারকে থাকতে বলতেছি আপনার অনুষ্ঠানের মাধ্যমে, ভবিষ্যতে এই সমস্ত লোকদের হাতে যেন এই দায়িত্ব আর ভবিষ্যতে না দেওয়া হয়। এইগুলি যখনই করবে কনসোলিডেটেড একটা সিদ্ধান্ত নেবে, প্রাইস বাড়লে এখানে এফেক্ট যাবে, আমার ট্রান্সপোর্টে এত পার্সেন্ট আমি বাড়িয়ে দিলাম, তাকে কাউকে পূর্ণাঙ্গ গাইডলাইন তো থাকতে হবে। তারা আগেই এগুলি আলোচনা করে সেট করে রাখবে, স্পেশালি কৃষি। আমি একটা কমেন্ট করি, এখানে দুটো অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে যে পদ্ধতিগত দিক, মানে আপনি কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করলেন, সিদ্ধান্ত গ্রহণটা কতটা এফেক্টিভ হলো, এফিশিয়েন্ট হলো ইত্যাদি। সেদিক থেকে আমি বললাম যে গভর্নমেন্ট ভীষণ রকম অদক্ষ এবং দায়িত্বহীন, মানুষকে বৃদ্ধাঙ্গুলো দেখানোর আচরণ করেছে। কারণ আপনি মধ্যরাতে এরকম হঠাৎ করে দাম বাড়াতে পারেন না। দুই হচ্ছে দাম বাড়ানোর আগে আপনাকে ঘোষণা দেওয়া দরকার ছিল যে দাম বাড়ানো কী কারণে দরকার, এবং স্টেক হোল্ডারদের সাথে আপনার বসা দরকার ছিল। তারপর আপনি একটা প্যাকেজ প্ল্যান দিতে পারতেন এবং সেটাকে এমনভাবে পরিকল্পনা মানে বাস্তবায়নের জায়গায় যেতে পারতেন যাতে করে মানুষের কোনো দুর্ভোগ না হয়। এটা হলো এক নম্বর দিক, এটা হচ্ছে বাস্তবায়নের দিক। আমি যে কথাটা গুরুত্ব দিতে চাচ্ছি প্রথমেই, যে এই মুহূর্তে ইকোনমির জন্য এই যে দাম বৃদ্ধিটাকে বলা, একটু জিজ্ঞেস করতে চাচ্ছি আবার, যে দুর্ভোগটা বাড়ানো কি এটাকে মানুষকে সহনীয় মানে মানসিকতাটা সেটা এখন মনে করি। কারণ যেখানে তারা যদি সত্যি সত্যি আন্তরিক হতেন, তাহলে যখনই তারা ধর্মঘটের ডিক্লারেশন দিলেন 2 ঘন্টার মধ্যে তারা বসে আলোচনা করবেন। তার মানে কি ছেড়ে দে মাকে দেবাচ্ছি এরকম অবস্থা যাতে আমাদেরকে যেতে হয়, অর্থাৎ আমরা 15 টাকাটা গিলি। আমি কিন্তু মনে করি যে 15 টাকা অযৌক্তিক। কেন আমি আপনাকে বলি, 1 টাকা 19 পয়সা কেন সে লাভ করবে এবং কেন একবারে তাকে 15 টাকায় যেতে হবে? 40,000 কোটি টাকা যে তুমি এতদিন ধরে লাভ করেছো, তুমি এখন তো সেটা সমন্বয় করতে পারো। অর্থাৎ এখন যখন লস হচ্ছে তুমি সেটা সমন্বয় করতে পারো। যেটা বললেন না না, এগুলো কথা আমরা শুনেছি। শোনেন, আপনার বিভিন্ন প্রকল্পে টাকা দরকার, তো মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নিয়ে গিয়ে প্রকল্পে বরাদ্দ হচ্ছে। এগুলো হয়তো পলিটিক্যাল রেটরিক মনে হতে পারে, কিন্তু এটাই রিয়ালিটি যে আপনি ইকোনমিতে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আপনি কোন কোন খাতে, কেন আপনি বিদ্যুতে ভর্তুকি দিবেন, কেন আপনি ইনফ্রাস্ট্রাকচারে ভর্তুকি দিবেন, কারণ এইটা মাল্টিপ্লায়ার এফেক্টে আপনাকে অন্যভাবে টাকা এনে দেবে। কাজেই আপনি এগুলোকে কম দাম রাখলে ইকোনমিটা মানে কি বলে যে ইয়া থাকে, কম ব্যয়বহুল থাকে এবং তখন অর্থনীতির বিকাশ ঘটে। জি, তাহলে এই যে ইন্টারন্যাশনাল মার্কেটের কথা বলে ওখানে প্রাইস শিট করেছে, স্কেলেট করেছে, সেজন্য এখন সমন্বয়ের কথা হচ্ছে। যদিও এই আলোচনা সবসময় আছে যে যখন তেলের দাম কম ছিল তখন কি আপনি সমন্বয় করেছেন? তখন আপনি সমন্বয় করেন নাই, তখনও বাংলাদেশে কিন্তু এই প্রাইসই ছিল। তো এই যে মানে হঠাৎ করে একটা ইরেশনালি জিনিসগুলো বাড়া বা ডিসপ্রপোর্শনেটলি বাড়ানো, এটা নিয়ে যেমন একটা সমালোচনা আছে। একই সঙ্গে আমরা অ্যাক্রস দ্য বর্ডার দেখি, যেমন ভারতে উৎসবের ইকোনমিকে চাঙ্গা করতে তারা ফুয়েল ট্যাক্সটাকে লোয়ার করেছে। তো এটা তো মানুষের সুবিধা অসুবিধা দেখা। একই সঙ্গে এই আলোচনাটা করতেই চাই যে বারবার আপনার সিদ্ধান্ত যখন নিলেন তখন এটা সমাধানের জন্য ইমিডিয়েট ব্যবস্থা যে নিল না তারা, তো এটার জন্য কাকে অ্যাকাউন্টেবল করবেন? সারা বাংলাদেশের মানুষ যে এত পরিমাণ কষ্ট করলো এই 2-3 দিন ধরে, সেটার জন্য আপনি কি বলবেন? এটা আমাদের কি বলবো, দুর্ভাগ্য আমাদের। আমি সেজন্যই আমার কথায় বললাম যে মূল নীতি নির্ধারক তাকে বললাম যে এই সমস্ত অযোগ্য লোকদের ভবিষ্যতের জন্য এই দায়িত্ব না দেওয়া হয়। একটা পয়েন্ট এইখানে আমি না বললেই নয়, যেটা এখানে আলোচনা করলেন যে এটা শুধু অযোগ্যতা বলবেন নাকি এটা কৌশলও হতে পারে? আমি বলি এটাই আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশে কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো আমরা আসলে বুঝতে চাই না, আমরা কথা বলে যাই। সমস্যাটা হচ্ছে স্টেক হোল্ডারদের নিয়ে মিটিং করে প্রাইস বাড়ানো। এই বাংলাদেশ সেই বাংলাদেশ না। যখন আমি ওইটা করতে যাব তখন সমস্ত তেলগুলি সব খালি হয়ে যাবে, ওরা ডেলিভারি দিয়ে। আমাদের দেশে ওই মানুষের সংখ্যা বেশি, তারা ব্যক্তি স্বার্থে, দেশের স্বার্থ, জনগণের স্বার্থ, এটা কারো একজনের পক্ষে সম্ভব না। এই জনগণের যে দুর্ভোগ, এই দুর্ভোগ কিন্তু কোনো যে ব্যক্তি কয়েকজন সিদ্ধান্ত নিয়েছেন শুধু তাদের জন্য হয়েছে তা না। আমরা যেটা বলছি এই কথাটা কিন্তু তারা বোঝে না। আমি তাদের সাথে কথা বলি কিন্তু আমরা তো বুঝি। কিন্তু আমি যদি তাদেরকে নিয়ে মিটিং করে ঢাক ঢোল পিটে এটা করতে যাই, এই 1 ঘন্টার মধ্যে আমার যা কিছু স্টক আছে সব স্টক আউট করে দেবে প্রিভিয়াস প্রাইসে নিয়ে, এবং সেই এক্সপেরিয়েন্স আমাদের আছে।
আমি সেটার একদম মানে ডাইরেক্টলি জড়িত ছিলাম সেটার সাথে, সেই অ্যাক্টিভিটিসগুলো নিজের চোখে দেখেছি যে কী কাজগুলি তারা করেছে একটা বিশেষ শ্রেণীকে লাভ দিয়ে দেওয়ার জন্য, সেটা উদ্দেশ্য প্রণোদিত ছিল। সেই যে স্টেক হোল্ডারদের নিয়ে মিটিং করে বাড়িয়ে সেটাও উদ্দেশ্য প্রণোদিত, মানে আমরা এমন একটা দেশে বাস করি, এটা আমাদের দুর্ভাগ্য। এখান থেকেই বের হওয়ার আমাদের মূল কথা হওয়া উচিত সেখানে। তা আমরা এর থেকে বের হয়ে আসি, ব্যক্তি স্বার্থ থেকে বের হয়ে আসি, বৃহৎ স্বার্থ জনগণ সবাই যাতে সুন্দরভাবে বাঁচতে পারি এবং একটা রেশনাল সিদ্ধান্ত নিতে পারি, যাতে আপনার যে পৃথিবীর সব দেশে আছে যে আপনার ক্লাস লেভেল অনুযায়ী, ক্লাস এবং লেভেল অনুযায়ী আপনার ট্যাক্সের রেট, আদার প্রাইসিং রেট এগুলি করা হয়। এই প্রাইসিং এর ক্ষেত্রে আমি সিরিয়াসলি আবার স্বনির্বদ্ধ অনুরোধ রাখবো আপনার অনুষ্ঠানের মাধ্যমে, এই যে প্রাইস বাড়িয়েছে এই প্রাইস যেন আমার কৃষকের উপরে না যায়। কৃষকের উপরে গেলে সেটার এফেক্ট সরকারের কাছে, এবছর চালের দাম যা গেছে, এটার সাথে সব কিছু জড়িত, সেই সরকারের সামাল দিতে আরো কষ্ট হবে। না, আমি তো মনে করি প্রাইস অযৌক্তিক, সুতরাং আমি প্রাইস মানে না, কিন্তু উনি যে একটু ইঙ্গিত দিলেন যে সেটা হলো যে এখন এটা ধনী গরিব মিডল ক্লাস যারাই এই ট্রান্সপোর্ট অ্যাভেল করবে সবার জন্য তো একই রেট এবং একই রেটেরও কোনো তদারকি নাই, যা বাড়াচ্ছে বাস্তবে তার চেয়ে অনেক বেশি বাড়ছে। ওটাই যে বললাম আমরা, সেটা তো গেল। এবং এর যে বিভিন্ন রকম এফেক্ট, আমি বললাম যে এটা বিদ্যুতের দাম উৎপাদন পর্যন্ত যাবে, কিছুদিন পরে আপনি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে আসবে, এগুলোর মাল্টিপ্লায়ার এফেক্ট হবে। এইটা অবিলম্বে রিকনসিডার করা উচিত এবং এই দাম মানে অর্থাৎ যৌক্তিক হারে যদি কোনো বৃদ্ধি করা এই মুহূর্তে আমি বাধ্যতামূলক মনে করি না। আমি মনে করি সরকার আরো কিছুদিন ভর্তুকি দিয়ে চলতে পারে এবং তারপরে আগামী বাজেটের সময় যদি তার কোনো কিছু তার বাড়ানোর প্রয়োজন হতে পারে সেই সময় তারা চিন্তা। কিন্তু বাংলাদেশে এই নিয়ম, এই ট্র্যাডিশন কোনদিন আছে যে সিদ্ধান্ত একবার হয়ে গেছে এরপরে না, এটা করা উচিত। এখন এই সরকার অনেক কিছু, যেমন ওবায়দুল কাদের সাহেব কি বললেন, উনি বললেন ভারতের তেল পাচার হয়ে যাচ্ছে, এটার জন্য আমরা তেলের দাম বাড়াচ্ছি। না না, আপনার ফ্যাক্ট, তার মানে আপনি ওই যেমন আমাদের এখানে অপরাধ আছে, অপরাধের সমস্যা সমাধান কি? মানুষ মেরে ফেলো। তো এখন আপনার ভারতের তেল পাচার হয়ে যায়, আপনি দুর্নীতি করেন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ, সেটার সমাধান কি? দাম বাড়ায় দাও, মানুষের পকেট কেটে ফেলো। মানে গরিব মানুষের পকেট কেটে আমি আমার চুরি, দুর্নীতি, অব্যবস্থাপনা, অদক্ষতা সব জাস্টিফাই করে ফেলবো। এই হচ্ছে সমাধান বাংলাদেশে। জি, আপনি বলছেন যে না পাচার হয়ে যাচ্ছে, না পাচার হয়ে যায় মানে সেটাও তো আমাদের দেশের পার্সপেক্টিভ এবং আমাদের দেশের বাস্তবতা। এটা কি অস্বীকার যদি আমরা করলে আমরা এখানে এসে আমরা টেবিল টক করতে পারবো, কিন্তু বাস্তবতা সেটাই যে কলকাতা চলবে আমার তেলে, কলকাতা চলবে আমার তলে, এবং যত ট্রাক বেনাপোল আসবে এবং যত জায়গায় পেট্রাপোলে আসবে ওই সব তেল এখান থেকে কন্টেনার ভরে নিয়ে বলবে। এটা বাস্তবতা। এটা আমরা যারা ফ্রিল্যান্সার ঘুরে বেড়াই এই সমস্ত নেই, আমরা বাস্তবতা দেখি, যা দেখি তাই বলি এখানে, এর বাইরে কোনো কথা না। বাট ওটার যে মূল বা মুখ্য, আমি সেখানে আমার বক্তব্য কিন্তু ওখানে না, আমার বক্তব্য কিন্তু একদম মূল নীতি নির্ধারক জায়গায়, যেই জায়গাটায় আমি বলতে চাই যে এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার সময় সরকারের একটা সুনির্দিষ্ট প্ল্যানিং থাকা উচিত, যে প্ল্যানিংয়ে সব ক্লাসকে, দেশের জনগণ যেন দুর্ভোগে না পড়ে, যেটা আমাদের আলোচনার মূল বিবেচ্য বিষয়, যে জনগণের দুর্ভোগ, সাফারিং এলিভিয়েট করা। এক্স্যাক্টলি আপনার প্রাইস এসকেলেশন দরকার হলে সরকার করবে, যে এক্সিকিউটিভ সেটা সহনীয় করতে হবে। তো অফকোর্স সব সেটা নিয়েই তো কথা বলছি আমরা সহনীয় বলতে কি বুঝি? আমি সহনীয় বুঝি আমি সব একজন যে বাসে উঠে যে যায় আর যে গাড়িতে উঠে যে যায়, দুজনের কাছে সহনের মাত্রা তো সেম না, লেভেল তো ভিন্ন। যে কৃষক তেল নিয়ে লোন করে, দাদনে লোন নিয়ে, সুদের লোন নিয়ে ওই পেট্রোল চালাবে, যেটা সেট করে রেখেছে সে সব, তার সব হিসাব কিতাব উল্টাপাল্টা হয়ে গেছে, তার পাশে কে দাঁড়াবে? তার পাশে তো ইনি চিন্তা করেন না। আমরা তো এখানে শহরে যারা আয় করেন, ওই সরকারের কৃষককে নিয়ে কোনো চিন্তা আছে? আমি বাংলাদেশের কৃষি পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ, আমাকে বলতে একটু শেষ করে উনি অ্যাড করছে, আপনাকে সাপোর্ট করছে যে আমাকে এই জায়গাটা আসতে হবে। আমরা সরকার মূল্যবৃদ্ধি করবে আপনার যেই বাজারে, যেটা ওটা এমন একটা আলোচনা, ওটা নিয়ে আমরা অনেক বড় একটা কৃষকের প্রসঙ্গটা তুলছেন, আপনি একটু অ্যাড করতে চাচ্ছেন, আপনি অ্যাড করেন। কিন্তু আমি আবারও যেটা বলতে চাই, এই ধরনের ভবিষ্যতের কোনো প্রোগ্রাম যিনি মূল নীতি নির্ধারক, আমি আশা করি সকলেই বুঝছেন, আমি এখানে কারো নাম নিচ্ছি না, কিন্তু তার্গে থাকতে বলছি যে এদেরকে এই অথর্ব, এই অবিবেচক এবং অদূরদর্শী লোকগুলোকে দিয়ে যেন এই কাজগুলো আর করানো না হয়। একটা সুনির্দিষ্ট ফর্মুলা যেন সরকারের কোর পলিসি মেকারদের কাছে থাকে, যেটা দিয়ে দেবে
যেটা নিয়ে কেউ কোনো কথা বলারই কোনো সুযোগ পাবে না। আমাদের এই আলোচনা নিয়ে আলোচনা কি কোর পলিসি থাকলে ভালো হয়? আপনি বলছেন যে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে নিতে পারে, কিন্তু উনি আবার বলেন স্টেক হোল্ডারের সঙ্গে আলাপ করলে কিন্তু এটা আবার স্টেক হোল্ডার বলতে যেমন কিন্তু বাস মালিককে আমি বুঝাইনি। আমি স্টেক হোল্ডার বলতে বোঝাচ্ছি যে একটা জ্বালানি তেলের দাম বাড়লে কি ধরনের তার ইফেক্ট হবে এবং সেই ইফেক্ট একটা ইকোনমি কিভাবে অ্যাবজর্ভ করবে তার পলিসি তো আগে ঠিক হতে হবে। এবং কারেন্ট এই মোমেন্টে জ্বালানি তেলের দাম বৃদ্ধিটা ইকোনমির জন্য কি পরিমাণ শক আনবে নাকি এটা অ্যাবজর্ব করে ফেলতে পারবে, সেটা কিন্তু অর্থনীতিবিদ থেকে শুরু করে তার বহু আলোচনার দরকার আছে। কোনো প্রসেস নেই, এমনকি খোদ প্রধানমন্ত্রী আছে হয়তো তিনি সিদ্ধান্ত দিয়ে গেছেন, আমি জানি না। মানে দেশে তো মানে এমনকি সরকার প্রধানও অনুপস্থিত। তো সব মিলিয়ে যে যখন ধরেন এরকম একটা ইম্পর্টেন্ট ডিসিশন হচ্ছে, তার ফলে পাবলিকের এই পরিমাণ দুর্ভোগ হবে যেটার কোনো সমাধান নাই। এবং আমলাতন্ত্র কায়দায় মন্ত্রীরা বললেন শুক্র শনিবার, দিস ইজ অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। উনি কৃষকের কথা বললেন। আচ্ছা, আপনি বাংলাদেশের যে কোনো ভর্তুকি দেওয়ার মেকানিজমটা কিন্তু সবচেয়ে জটিল জায়গা। মানে আমি আপনাকে দিতে চাই কিন্তু পৌঁছে দিতে হবে। তাহলে এই পৌঁছানো, যেমন ধরুন কৃষি ক্ষেত্রে পণ্য বিপণনের একটা সবচেয়ে বড় এখন কন্ট্রিবিউশন কাদের, এই যেগুলো নিয়ে সারাদিন গালাগালি করা হয়, এই যে নসিমন, করিমন, ভটভটি, এরাই কিন্তু কৃষককে তার পণ্যটা তার মানে একদম খোদ বাড়ির কিংবা উঠান থেকে বাজারে নিয়ে যেতে সাহায্য করছে। এখন আপনি এত বছরে এই যে ইনোভেটিভ আইডিয়া পিপল তৈরি করে নানান কায়দা এগুলো করে নিল, এইটাকে কোনো সিস্টেম্যাটিক অর্ডারে আনতে পারলেন না। আনলে তাহলে উনি বলতে যাচ্ছেন যে কৃষি খাতে ব্যবহৃত পণ্য পরিবহনের অথবা কৃষি খাতে ব্যবহৃত তেলের ব্যবহার, এইটাকে আপনি সাবসিডাইজ করতে চান, এটাকে আলাদা করবেন কিভাবে আপনি? এটা ঠিক যেভাবে আমি কৃষকদের জেলেদের করেছি, জেলেদের 80 লক্ষ জেলে এখন প্রত্যেক কার্ড হোল্ডার, তাদের কাছে এবারে যে তাদের জন্য যে ছিল সে তো ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহারের কেরোসিন কেনা, এখন প্রতিটি কৃষকের তার পণ্য পরিবহনের কেরোসিন কিন্তু এক জিনিস নয়। and for all of your information, এখন প্রতিটা কৃষকের আপনার অ্যাকাউন্ট আছে, একদম এক্সেপশনাল সেটা বাদ, অ্যাকাউন্ট আছে তার অ্যাকাউন্ট, এবং সেই ডাটা গভর্নমেন্টের ডাটা বেজে আছে, একদম স্পেসিফিক ডাটা আছে। সেই ডাটায় আপনি আপনার ওইখানে যে কতটুকু তেল কিনবে আপনার কনসার্ন, ওইখানকার যে অফিস ওটা কন্ট্রোল, এটা কোন বিগ ডিল নাই। আমরা এখন পর্যন্ত আমি আবারও বলি যে এইটাই কিন্তু মেকানিজম। যেমন আমরা বলছিলাম যে কৃষক যদি তার সরকার ঘোষিত ফসলের দামটা নির্ধারিত দামে ফসলটা বিক্রি করতে পারে, তাতেই কিন্তু বাংলাদেশের বিরাট একটা ইকোনমিক সৃষ্টি হয়, একটা বিরতির সময় হয়েছে। তো ওই ধরনের মেকানিজম কিন্তু নাই ইউনিয়ন পর্যায়ে, এখন ধান সংগ্রহের কোনো ব্যবস্থা কিন্তু নাই। একটা রেলিভেন্ট একটা একদম রেলিভেন্ট একটা এক্সাম্পল দেই, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। দুবলার চরে মাত্র 5 মাস মাছ ধরার এবং লোক থাকার পারমিশন দেওয়া হয়। যেই জেলেরা প্রায় 995 জন জেলে মাছ ধরে, তারা কেউ লাইসেন্স পায় না, তারা কেউ পায় না, তাদেরকে দাদন দিয়ে, তাদেরকে এক্সট্রা টাকা দিয়ে এই লাইসেন্সটা পায় কে জানেন? 15 জন, যারা মাছের সাথে কোনো সম্পর্ক নাই। এবার এই বছরে 15 জনকে দেওয়া হয়েছে। আমরা আলোচনার শেষ প্রান্তে এই অংশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে? সবাই কথা বলছেন সম্প্রতি একটি দুর্ভাগ্যজনক সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে একটি আঘাত এসেছে, হামলার ঘটনা ঘটেছে, সম্প্রীতি বিনষ্টের কিছু প্রয়াস চলেছে। এখন সব দলই চেষ্টা করছে যে তাদের জনসমর্থন আদায় করা, সামনে ইলেকশন কমিশন পুনর্গঠনের বিষয় আছে, নির্বাচন বিষয় আছে, কি আন্দোলনের কথা বলছে বিরোধী দল, আলোচনায় যাবে না বলছে, ওনারা বলছেন আলোচনায় মানে ডাকা হবে, সেটা কে বললো তাদেরকে, ইত্যাদি। কি দেখছেন আপনি? যতগুলি ইস্যু বললেন ততগুলি ইস্যু 5-7 মিনিটে 2-2.5 মিনিটে টাচ করা সম্ভব না। আমি প্রথমে একটু ধন্যবাদ দিতে চাই আর একটু দুঃখ প্রকাশও করতে চাই আপনার অনুমতি নিয়ে, যে মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে বিদেশে আছেন, আপনি রাজনীতি নিয়ে কথা বলছেন, যে এবারকার ওই সম্মেলনে ওখানে যে 5 জন প্রভাবশালী নেতৃত্বকে গণ্য করা হচ্ছে ওখানকার মিডিয়ার নিউজ অনুযায়ী, তার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী একজন। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই তার এই অর্জনের জন্য, তার এই প্রাপ্তির জন্য। এটা আমাদের দেশের জন্য গৌরব। একই সাথে আমি দুঃখ প্রকাশ করতে চাই এবং প্রার্থনা করতে চাই এই মুহূর্তে আমাদের দেশের আরও 2 জন নারী নেত্রী যারা অত্যন্ত শারীরিকভাবে অসুস্থ এবং রিয়েলি তারা দে আর ভেরি সিক। আমি তাদের জন্য কায়মনোবাক্যে তাদের সুস্বাস্থ্য দ্রুত আরোগ্য কামনা করছি। একজন বেগম রাওশন এরশাদ, উনি মৃত্যুর সাথে লড়ছেন ব্যাংককে, আর একজন বেগম খালেদা জিয়া।
তো তারা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্ব বহন করেন, বাংলাদেশের রাজনীতির ক্লাস অনুযায়ী, বাংলাদেশের রাজনীতির ক্লাস অনুযায়ী তারা গুরুত্ব বহন করেন। এই গেল একটা দিক। আর একটা দিক হচ্ছে গিয়ে যে আমাদের রাজনীতি নিয়ে কথা বলতে গেলে পরেই এই এতক্ষণ আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলি কিছুই বলতে হতো না। আমাদের রাজনীতিকে আমরা রাজনীতি বলতে আমরা যা বুঝি জনগণকে নিয়ে রাজনীতি, যেটা নিয়ে জুনায়েদ সাকিব সাহেবেরা তৎপর থাকেন, ওই রাজনীতিটাকে শুদ্ধ করার জন্য একটা প্রচেষ্টা, ওই রাজনীতিকে শুদ্ধ করার জন্য জনগণের জন্য রাজনীতি করার যে একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টা যতক্ষণ পর্যন্ত সুস্থ না হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত সেই 1834 সনের ম্যাকলে রিপোর্টের সেই প্যারাকে ডিফেন্ড করার জন্য আমাদের রাজনীতিবিদরা একত্র হয়ে ফাইট না করবে, নো উই আর নট দ্যাট মিস্টার ম্যাকলে, মিস্টার ব্যারিংটন, ইটস নট কারেক্ট, উই আর সামথিং এলস, আমরা বাংলাদেশি, এই শো দি ওয়ার্ল্ড হু উই আর। তো এই রাজনীতি যতক্ষণ পর্যন্ত আপনি আনতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এই রাজনীতি নিয়ে আলোচনা করা, যেখানে নমিনেশন পেলেই আপনি পাস, যেখানে আপনি ইলেকশন কমিশন টাচ করেছেন দেখে আমি একটু টাচ করলাম, কারণ আমার তো সময় নেই, বুঝলেন, যে আপনি নমিনেশন পেয়েছেন, আপনি ইউ আর পাস, ব্যবস্থা আমরা চাচ্ছি না, আমরা এই ব্যবস্থা তো চাচ্ছি না, আমরা আগে রাজনীতিটাকে পাল্টাতে চাচ্ছি, যে রাজনীতিটা জনগণের জন্য ভাববে, জনগণের জন্য কাজ করবে। আচ্ছা, আমি খুব সংক্ষেপে বলি, কারণ এই নিয়ে বহুবার কথা বলেছি। বাংলাদেশে বর্তমানে রাজনীতি নির্বাসনে প্রায় নির্বাচন ব্যবস্থা নির্বাসনে আপনি দেখেছেন ছোট ছোট ভিডিও বেরোচ্ছে কিভাবে আওয়ামী লীগের ইউনিয়ন ইলেকশনের জন্য সিলেকশন হচ্ছে, সেটার জন্য নিজের দলের প্রতি একজন প্রার্থী দাঁড়াতে চায়, তাকে প্রায় মানে কবরও হবে না এরকম হুমকি ধামকি দেওয়া হচ্ছে এবং সেটা জায়গাতে চলছে। তো এই পরিস্থিতি বিরাজমান। এখন সরকার নিজে চায় আগামী নির্বাচনটা এরকমই হোক, অর্থাৎ আরেকটা নিশিরাতের ভোট অথবা কেউ না আসুক ইত্যাদি, এইরকম আয়োজন করে তারা যাতে আরেকবার নিজেদেরকে নির্বাচিত বলে গণতন্ত্র চলছে বলে বলতে পারেন। এই জন্য তারা দেশে আবার একটা তাদের সুবিধা মতো বিভাজন সৃষ্টি করতে চাচ্ছেন। এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রদায়িক হামলা উস্কানিমূলকভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। আমরা বাংলাদেশে ইন্টারেস্টিংলি দেখলাম যে এই যে এতগুলো মন্দিরে হামলা হলো, এখন যে কোনো ধর্মপ্রাণ মুসলমান, এটা আমি মনে করি যে তারা যদি ঠিকমতো চিন্তা করেন তাহলে বুঝবেন যে বাংলাদেশে একটা মন্দিরে হামলা হওয়া মানে বাংলাদেশের প্রত্যেকটি ধর্মপ্রাণ মুসলমানের জন্য এটা একটা অপমানজনক ব্যাপার। কারণ এই জায়গাটাতে একত্রতার ধর্মমতেই এটা মানে এটা অন্যায়। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রের নাগরিকের দিক থেকে দেখলে যে আমরা এটাকে আমাদের রাষ্ট্র হিসেবে, আমাদের দেশ হিসেবে বিশ্বের কাছে হেয় করতেছি এবং নাজুক করে তুলছি। এবং ভারতের বিজেপি সরকার, বিজেপি দল কিভাবে এটাকে ব্যবহার করবে তাদের উত্তরপ্রদেশের নির্বাচনে, ত্রিপুরা কিংবা পশ্চিমবাংলায়, আমরা তো দেখছি এই ঘটনাগুলো। তাহলে লাভবানের জায়গা থেকে, আমি যেহেতু গোয়েন্দা সংস্থা নই, লাভবানের জায়গা থেকে বলতে পারবো বাংলাদেশে এই ঘটনাগুলোতে বর্তমানে সরকার লাভ হচ্ছে না, কারণ সরকার এখন সবার দাবি কি ভোট, নির্বাচন। এই দিক থেকে মানুষের দাবি ঘুরিয়ে দিয়ে এখন সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মানুষকে কথা বলতে হচ্ছে। কাজেই এই জায়গাটা সরকার খুব পরিকল্পিতভাবেই করছে বলে আমার মনে হয়। ফলে ঘটনার প্যাটার্ন রামু থেকে শুরু করে এই কুমিল্লা পর্যন্ত আমরা দেখব যে একটা অবমাননার ঘটনা ঘটে, কে বা কারা ঘটাতে পারে, এবং কোনো একজন হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়ের নামে ফেসবুকে পোস্ট করে দেয় অথবা তাদের উপরে চাপানো হয়। তারপরে যেটা করা হয়, কিংবা কোনো কোনো ক্ষেত্রে তিনি করেনও, তারপরে যেটা হয় একদল লোক সেটা নিয়ে উত্তেজিত হয় এবং উস্কানি তৈরি করে হামলা করেন, হামলাও হয়ে যেতে পারে, এরপরে পুলিশ আসে, তারপরে অসাম্প্রদায়িকতার আওয়াজ দেখি, কিন্তু রামু থেকে আজ পর্যন্ত একটিরও বিচার হয় না। ফলে প্যাটার্ন ইজ ভেরি ক্লিয়ার, এটার পলিটিক্যাল মোটিভ খুব ক্লিয়ার। ফলে বাংলাদেশের সাম্প্রদায়িকতার জমিন আছে, কারণ সেটা ঐতিহাসিকভাবে ভারতবর্ষের ধারাবাহিকতা এবং নানান ঘটনা এখনও ঘটে চলেছে। জমি জমা দখল, এটা তো গুরুত্বপূর্ণ একটা প্রণোদনা তাদের এই সাম্প্রদায়িক হামলার। কিন্তু এখানে রাজনৈতিক উদ্দেশ্যে এটা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এটা দেশকে বিপজ্জনক জায়গায় ঠেলছে। আমরা বলবো বাংলাদেশের সব কিছুর সমাধান, প্রথম জায়গা জাস্টিস, সেটা হচ্ছে ভোট। ভোটে আমরা যদি ফিরতে পারি এবং ভোটকে স্থায়ী করার জন্য রাষ্ট্রকে গণতান্ত্রিক করতে পারি, তাহলে বাংলাদেশে এই সমস্ত সমস্যা, সাম্প্রদায়িকতা সহ সবগুলো সমস্যার সমাধানের দিকে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারব। 30 সেকেন্ড সময় আছে আপনার। ধন্যবাদ মিস্টার জুনায়েদ সাকি। আপনি লাস্ট কথাটা বলছেন, সেটা হচ্ছে ভোট ফিরিয়ে দেওয়া। যে দেশে এর আগে 5 টাকায় ভোট কেনা যায়, যে দেশে 100 টাকা দিলে কিংবা একটা 500 টাকার নোট দিলে ভোট কেনা যায়, সেই দেশে আপনি সব দোষ এই ভোটের উপরে চাপিয়ে দিয়ে, ইলেকশন কমিশনের উপরে চাপিয়ে দিয়ে আপনি ওই ভোটারের উপরে চাপাবেন না। কে আসে, যদি ভোটার এসে, সমস্ত ভোটার এসে যদি আপনার ভোট সেন্টারে আসে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, কোনো ইলেকশন কমিশন, কোনো পুলিশ, কোনো রাজনৈতিক দলের ক্ষমতা নাই
তা নাহলে জনরোষের তো কোনো কিছু না। যদি ভোটার তার ভোটের মূল্য বুঝতো এবং সেই ভোটের দিন দিস ইজ মাই রাইট, এটা শেখ হাসিনা যে কথা বলে কোন যুক্তি দিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়া আর আলোচনা এগোতে পারছি দ্যাটস যে আমার ভোট ইটস মাই রাইট, আই উইল কাস্ট মাই ভোট, আমি এটা দেব। যদি কে সবাই ডিটারমাইন্ড হয়, কোনো অপরাজনীতি এগুলো করতে পারে না, ইলেকশন কমিশন সাজিয়ে কোনো লাভ নাই। ধন্যবাদ জনাব সালাম চিটা, ধন্যবাদ জনাব জুনায়েদ সাকি। প্রিয় দর্শক, আজকের আনোয়ার ইস্পাত এই সময় এখানে শেষ হচ্ছে। ভালো থাকবেন সবাই, স্বাস্থ্য সুরক্ষা বিধিগুলো মেনে চলবেন। করোনার অতি করে মৃত্যু বাড়ছে, শনাক্তও বাড়ছে, সুতরাং এটি অবহেলা করার সুযোগ নেই, উদাসীনতার কোনো সুযোগ নেই। ভালো থাকবেন। অনুষ্ঠানটি চাইলে অনলাইনে দেখতে পারেন, ভিজিট করুন www.ntbd.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা চাইলে জেনে নিতে পারেন।